স্মৃতি সবসময় সুখের হয় না, কিছু স্মৃতি বয়ে বেড়াতে হয় আতঙ্কের বোঝা হিসেবে। পুয়ের্তো রিকোর ফাজারদো সেই ঘন জঙ্গল আজও আমার স্বপ্নে হানা দেয়। দাদু অমরেশের সেই একটি মাত্র শাসনের অবজ্ঞা যে আমার জীবনে এমন এক বিভীষিকা বয়ে আনবে, তা 14 বছর বয়সে সেই অবুঝ আমি কল্পনাও করতে পারিনি। আজ যখন সেই সন্ধ্যার কথা ভাবি, তখন বুঝতে পারি কিছু বারণ শুধু নিয়ম নয়, সেগুলো ছিল বেঁচে থাকার রুল। সো লেটস স্টার্ট দিস ভিডিও। পুয়ের্তো রিকোতে বড় হওয়ার সময় আমার দাদু অমরেশের একটা মাত্র নিয়ম ছিল, সূর্য ডোবার পর কখনো বনে যাবে না। তিনি সারাক্ষণ এই কথাটাই বলতেন, কিন্তু কেন বারণ করতেন তার কারণ কোনোদিন বুঝিয়ে বলেননি। তখন আমার মনে হতো এটা হয়তো গ্রামের বয়স্ক মানুষদের কোনো এক কুসংস্কার। আমি 14 বছর বয়স হওয়ার আগে বুঝতেই পারিনি তিনি কতটা গুরুত্ব দিয়ে কথাটা বলতেন। আমি বড় হয়েছি পুয়ের্তো রিকোর পূর্ব দিকের উপকূলীয় শহর ফাজারদোতে। এই নামটা শুনলে মানুষের মনে সাধারণত সমুদ্র আর নৌকার কথা ভেসে আসে, কিন্তু লোকালয়ের ঠিক পেছনেই শুরু হয়েছে ঘন জঙ্গল আর পাহাড়। শেষ সারির ঘরগুলো পার হলেই জঙ্গল শুরু। একবার ভেতরে ঢুকলে দেখা যায় গাছগুলো খুব ঘন, মাটি অসমতল। আর একবার সূর্য ডুবে গেলে সেখানে এমন এক ঘুটঘুটে অন্ধকার নেমে আসে যা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি আমার বাবার সাথে থাকতাম, কিন্তু দাদু অমরেশ ছিলেন আমাদের ঠিক পাশের বাড়ির প্রতিবেশী। বাবা কাজে থাকলে আমি বেশিরভাগ সময় তাঁর বাড়িতেই কাটাতাম। দাদু মানুষটা মোটেও ক্রিপি বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি বিশ্বাস করার মতো ছিলেন না। তিনি ইউএস আর্মিতে কাজ করেছেন এবং পরে নিউ ইয়র্কে একটি ছোট দোকান চালাতেন। তিনি ছিলেন বডি বিল্ডার এবং পাওয়ারফুল টাইপের মানুষ। প্রতিদিন বিকেলে তিনি তাঁর বারান্দায় আরাম কেদারায় বসে থাকতেন। বনটা ছিল বাড়িগুলোর ঠিক পেছনে। তবুও তিনি প্রতিদিন নিয়ম করে সেই রুলস শোনাতেন, সূর্যাস্তের পর কখনো বনে যাবে না। এক সন্ধ্যায় যখন আমার বয়স 14, আমার প্রিয় বন্ধু রাহুল আমাদের বাড়িতে এল। আকাশ তখন গাঢ় কমলা রঙের হয়ে গেছে। সাডেনলি রাহুল আমাকে বলল, চল বনের ভেতরে একটু ঘুরে আসি। আমি জানতাম দাদুকে বলতে গেলে বারণ করবেন, তাই তাকে কিছু না বলে শুধু জানালাম আমরা একটু ওয়াকিংয়ে বেরোচ্ছি। আমরা যখন গেট দিয়ে বের হচ্ছি, দাদু বারান্দা থেকে আমাকে ডাক দিলেন, সূর্য ডোবার পর বনে যেও না। কিন্তু আমি তো বনের কথা কিছু বলিনি। এক মুহূর্তের জন্য মনে হলো তিনি কি কোনোভাবে সব বুঝতে পেরেছেন। আমি হেসে উড়িয়ে দিয়ে বললাম যে আমরা সেখানে যাব না, কিন্তু সেই সতর্কবাণী আমার মনের কোণে খচখচ করতে লাগলো। তা সত্ত্বেও আমরা বনের ভেতরে গেলাম। প্রথমে সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল। ঝিঝি পোকা ডাকছিল আর সন্ধ্যার বাতাসে গাছের পাতাগুলো দুলছিল। ধীরে ধীরে আলো কমে এলো এবং চাঁদের আলোই হয়ে উঠল আমাদের একমাত্র ভরসা। কিছুক্ষণ পর রাহুল জানালো যে সে একটু ওয়াশরুম ইউজ করবে। সে রাস্তা ছেড়ে গাছের আড়ালে একটু গভীর জঙ্গলে চলে গেল। আমি তার জন্য অপেক্ষা করতে লাগলাম। 1 মিনিট কাটলো, 2 মিনিট কাটলো, কিন্তু রাহুলের দেখা নেই। হঠাৎ করেই বনের পরিবেশটা নিস্তব্ধ হয়ে গেল, বড্ড বেশি নিস্তব্ধ। চিন্তিত হয়ে আমি রাহুলকে খুঁজতে জঙ্গলের আরও ভেতরে গেলাম। রাহুলকে খুঁজতে গিয়ে আমি হঠাৎ একটা বিশাল ফাঁকা জায়গায় গিয়ে পৌঁছলাম। সেই ফাঁকা জায়গার ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল একটা ফিগার। প্রথমে ভেবেছিলাম ওটা রাহুল। আমি ওর নাম ধরে ডাকলাম, কিন্তু কোনো সাড়া নেই। আমি কাছে গেলাম। যখন বুঝতে পারলাম কিছু একটা ঠিক নেই, ততক্ষণে আমি ওই ফিগারটির খুব কাছে চলে গেছি। বাট ওটা রাহুল ছিল না, ওটা ছিল একজন বৃদ্ধা। তার গায়ের রং ছিল ফ্যাকাশে আর চুলগুলো ধবধবে সাদা। তার চোখ মুখের অভিব্যক্তি ছিল ভয়াবহ। মনে হচ্ছিল তিনি প্রচণ্ড রাগী। হঠাৎ তিনি অস্বাভাবিক দ্রুত গতিতে হাত নাড়াতে শুরু করলেন। তিনি অস্পষ্ট স্বরে বিড়বিড় করে কিছু বলছিলেন। এই কথাগুলো ঠিক স্পষ্ট ছিল না। ঠিক সেই মুহূর্তে জঙ্গলে হঠাৎ হাড় কাঁপানো ঠান্ডা বাতাস বইতে শুরু করল। তাপমাত্রা মুহূর্তের মধ্যে অনেক কমে গেল, প্রায় 0 ডিগ্রি সেলসিয়াস। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। কয়েক সেকেন্ড ধরে চলতে থাকলো সেই ক্রিপি থিংসগুলো। অল ওভার সাডেন সব শান্ত হয়ে গেল। আমি চোখ খুলে দেখলাম সেই বৃদ্ধা উধাও। জায়গাটা একদম ফাঁকা, কোনো মানুষই নেই। আমি দেরি না করে রাহুলকে খুঁজতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পর আমি আর রাহুল একে অপরকে খুঁজে পেলাম। রাহুল জানালো সে যেখানে ছিল সেখান থেকে নড়েনি। তার মতে আমি নাকি হঠাৎ করে তার চোখের সামনে থেকেই অদৃশ্য হয়ে গিয়েছিলাম। বাড়ি ফেরার পর দেখলাম দাদু অমরেশ তখনও বারান্দায় বসে আছেন। আমার মুখ দেখা মাত্রই তাঁর ভাবভঙ্গি বদলে গেল। তিনি গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, তোর মুখ এমন ফ্যাকাশে কেন?
কি হয়েছে? আমি তাকে সব খুলে বললাম। সব শোনার পর দাদু এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তার মতো সাহসী মানুষের মুখও ভয়ে শুকিয়ে গেল। অবশেষে তিনি নিচু স্বরে বললেন, ব্রুশাস। তিনি তখনই ঘরের ভেতরে গেলেন এবং জীবনের প্রথমবার সব জানলা দরজা শক্ত করে বন্ধ করে দিলেন। আমি যাওয়ার আগে দেখলাম দাদু একা বসে তসবিহ জপ করছেন। সেই রাতের পর দাদু আর কোনোদিন ওই নিয়মের কথা বলেননি, কারণ তার আর দরকার ছিল না। আমি বুঝে গিয়েছিলাম কেন তিনি বারণ করতেন। ওই রাতে আমি যা দেখেছি, তারপর থেকে আমি আর কোনোদিন সূর্য ডোবার পর বনের ধারে কাছেও যাই না। আজ এত বছর পরেও যখনই বিকেলের সূর্যটা পাহাড়ের আড়ালে হারিয়ে যায় আর বনটা দীর্ঘ ছায়া ফেলে, আমার আঙিনায় বুকের ভেতরটা অজান্তেই কেঁপে ওঠে। দাদু অমরেশ আজ আর নেই, কিন্তু তাঁর সেই নিস্তব্ধ আতঙ্ক আর হাতের তসবি জপার দৃশ্যটা আমার চোখে আজও ভাসে। শহর আধুনিক হয়েছে, ফাজারদোর সৈকতে পর্যটকদের ভিড় বেড়েছে, কিন্তু ওই বনের গভীরের নিস্তব্ধতা আজও সেই পুরনো রহস্যকে বুকে চেপে রেখেছে। আমি জানি প্রকৃতির কিছু সীমানা থাকে যা মানুষের অতিক্রম করা উচিত নয়। রাহুল আর আমি সেদিন ফিরে আসতে পেরেছিলাম ঠিকই, কিন্তু আমার শৈশবের সেই নির্ভীকতা ওই বনের অন্ধকারেই হারিয়ে গেছে। এখন কেউ জিজ্ঞেস করলে আমি শুধু এটুকুই বলি, সব কুসংস্কার কেবল মনের ভুল নয়, কিছু সতর্কতা আসলে বেঁচে থাকার মন্ত্র। আর তাই সূর্য ডুবলে আজও আমি বনের দিকে তাকাই না। আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সাথে ঘটা কোনো অদ্ভুত বা ভৌতিক ঘটনা আছে কি? যদি থাকে তবে এখনই কমেন্টে লিখে ফেলো। আমি তোমাদের সব কমেন্ট পড়ি এবং তোমাদের প্রিয় গল্পগুলো নিয়ে আগামীতে ভিডিও করার চেষ্টা করব। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। এরকম আরও বাস্তব এবং রহস্যময় অভিজ্ঞতার গল্প নিয়ে আমি প্রতি রবিবার তোমাদের কাছে হাজির হই। তাই আমাদের এই ছোট পরিবারটিকে আরও বড় করতে সানডে থ্রিলার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।